আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। যে HRML সিনারিও মোটেও ভালো না। ইন্ডেক্সে যদি কারেকশন হয় এবং যদি রিফ্লেক্টেড হয়, এই কনভেনশনাল সাপোর্ট এসব জায়গা চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। জিএমআইসি রেঞ্জ সেল সিনারিওর ভেতরেই আছে বলতে চাচ্ছি। খান ব্রাদার্স নিয়ে গতদিনই তো বলতেছিলাম যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সেই আপসুইং এর প্রবণতা এখনো কিন্তু অব্যাহত আছে। ভলিউমটাও খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। সিনারিও তো ভালো লাগতেছে না, এই প্রপার রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমটাও ডিক্লাইনিং, সো সবকিছু মিলিয়ে খুব একটা ভালো সিনারিও এমন বলতে চাচ্ছি না। লঙ্কা বাংলা ফাইন্যান্স সিনারিও তো আসলে ভালো না। গতকালই তো আমরা আসলে ডাবল টপ টাইপ সিনারিও পেয়েছি, সো ডাবল টপ সিনারি হলে কারেকশন এক্সপেক্টেড হয়, তার রিফ্লেকশনই পাওয়া যাচ্ছে। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, এটা একটা কনফার্মেশন। লেগাসি ফুটের সিনারিও ভালো না, এই সেল সিনারিও ফলোড বাই কারেকশন। লাফার্স ক্যান্ডেলের ফ্লো অনুযায়ী লুকস ভেরি গুড, ভলিউমটা একটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো। লেটস সি জাপান ডেস কেমন বিহেভ করে। লিব্রা ইনফ্লেশন ঊর্ধ্বগামী প্রবণতা তো অব্যাহত আছে, কিন্তু সামনে কিন্তু প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, সো এখানে রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। আজকের ক্যান্ডেলের ফ্লো দেখে মনে হচ্ছে যে সুইংটা হয়তো একটু শেষের দিকে, কারণ উইক টিক চলে আসতেছে, সো এখানে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। লেটস সি। লেন্ডিবিডি এটাকে আমি প্রপার সেলস সিনারি বলতে চাচ্ছি, সো এক্সপেকটেশন ছিল আরেকটু হয়তো উপরের দিকে যেতে পারে। এখনো যে আশা ফুরিয়ে গেছে তেমন কিন্তু না, কিন্তু এটা লেস লাইকলি যে সুইংটার উপর দিকে কন্টিনিউ করবে। সো এক্সপেক্টেড কারেকশন। যদি এর আগেও আমরা এখানে খারাপ ক্যান্ডেল পেয়েছি, তারপরেও কিন্তু সুইং এর আরেকটা ফেজের দিকে গেছে। আগামী দিনে এরকম হতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা আমার কাছে কম মনে হচ্ছে। লেটস সি যে মার্কেট কেমন বিহেভ করে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ বিষয়। লাভেলো আজকে তো কারেকশনের রিফ্লেকশন না হয়ে আর একটা আপসুইং এর ফেজের দিকে গেছে, লুকস গুড। কিন্তু ওর এখানে কিন্তু ছোট পরিসর রেজিস্ট্যান্স আছে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্সটাও আছে। আজকে ওর ভলিউমটাও বৃদ্ধি পেয়ে গেছে। সেম ভলিউম কন্টিনিউ না হলে সুইংটা যে খুব উপরের দিকে যাবে এরকমও বলতে চাচ্ছি না। মিডল্যান্ড ব্যাংক আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি। লেটস সি। এমজিএলবিডি ডেফিনেটলি রিস্কি জোনই বলতে চাচ্ছি। এর আগেও কিন্তু একটু কারেকশন হয়ে সাইড প্লে করে একটা আপসুইং এ গিয়েছিল, সেখান থেকেও এরকম হতে পারে, সাইড প্লে করবে এরকমই মনে হচ্ছে। কিন্তু এই টাইপের জোনে আসলে প্রফেশনাল ট্রেডাররা কখনো এঙ্গেজ অবস্থায় থাকে না, কারণ ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং। সো ডেফিনেটলি একটু কারেকশন, সো ডেফিনেটলি কারেকশনের রিফ্লেকশন প্লাস একটু কেয়ারফুল হয়ে যাওয়ার সময় তো ডেফিনেটলি এসছে। মনে হয় জিএমএল গতকালই বলতেছিলাম ক্যান্ডেল উপরে উইক, সো সেল সিনারিও রিফ্লেকশন পাওয়া গেছে, অ্যানুয়াল ভলিউম হয়ে গেছে, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। মন্য সিরামিক মুভিং এভারেজ 20-তেই ঘোরাফেরা করতেছে, ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল খুব একটা ভালো আসতেছে না, সো খুব একটা ভালো প্লে করবে আমার কাছে এরকম মনে হয় না। ন্যাশনাল লাইফ আমার কাছে কিন্তু রিস্কি জোন মনে হচ্ছে, কারেকশন হয়ে অনেক কিছু চলে আসতে পারে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ক্যান্ডেলের উপরে কিন্তু উইক চলে আসছে, সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে। এই ছোট আপসুইংটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে। এনটিও চার্টে তো সবুজ আসতেছে, কিন্তু ক্যান্ডেলের উপরে উইক টিক চলে আসতেছে, আপসুইংটা খুব একটা বেশি দূর কন্টিনিউ করবে এরকম মনে হচ্ছে না। অলিম্পিক ক্যান্ডেলের ফ্লো খুব একটা খারাপ না হলেও ভলিউমটা কিন্তু কমে গেছে, সো এটা একটা চিন্তার বিষয়। জায়গাটা ডেফিনেটলি মুভিং এভারেজ থেকে দূরে, সো মুভিং এভারেজ থেকে দূরে কখনোই আমার কাছে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ইনফ্যাক্ট ফরমাইড
ইনিশিয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। প্রগতি লাইফ আনপ্রেডিক্টেবলি মনে হচ্ছে, দেখছি যে কেমন বিহেভ করে। ভলিউম গুলো অ্যাক্টিভ আছে, এটাও বলতে চাই যে মুভিং এভারেজ থেকে দূরে। তো মুভিং এভারেজ থেকে দূরে সবসময় একদম সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। একটা সাইড প্লে করতেছে, এই ধরনের ক্যান্ডেল থেকে অনেক সময় ছোট হলে একটা আপসুইং হয়। লেটস সি, যেহেতু আজকে কারেকশন আর রিফ্লেকশন ইন্ডেক্স, তারপরেও কিন্তু কারেকশন খুব একটা হচ্ছে না। সো লেটস সি, ভেনাটা আনএক্সপেক্টেড ওয়েতে ভালো করেছে, আমার মোটেও এক্সপেকটেশন এরকম ছিল না। সো মার্কেট তো আসলে মার্কেটের মতোই চলে, তো এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। রবি আনপ্রেডিক্টেবলি বলতে চাই একটা সাইড প্লের মধ্যেই আছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। রূপালী লাইভ সেলস এন্ড রিফ্লেকশনই বলতে চাচ্ছি, আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। এইখানে আমরা যেমন সেম সিনারিও পেয়েছিলাম, আমার কাছে মনে হয় এক্সপেক্টেড সেই সিনারিওটাই হতে পারে, কারেকশনে চলে আসতে পারে। সাইড পাওয়ারের কথাও বলতে চাই, এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয় যদি ভলিউমগুলো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। লেটস সি। সাহাম কটন টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু ট্রেন্ডি ছিল, ইন্ডেক্সের প্রিভিয়াস আপসুইং এ সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। এই সেল সিনারিও হয়ে তার রিফ্লেকশনটা কিন্তু ঠিকই দেখাচ্ছে, ভলিউমটাও ডিক্লাইনিং, তো সিনারিও কিন্তু ভালো না। কারেকশনের রিফ্লেকশনে বলতে চাই সমরিতা আজকে ভালো করলেও এটাকে খুব ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি আছে। লেটস সি। সো এক্সপেক্টেড আগামী দিনে যে এই ধরনের একটা সিনারিও চলে আসতে পারে, এই ধরনের একটা সিনারিও। সিপার সিনারিও মোটেও ভালো না। প্রেফার্ড ক্যানোলাইজ সিনারিও খারাপ না, ভলিউম ওয়াইজ সিনারিও ভালো না। লেটস সি। শুরি ভলিউমটা কিন্তু সুন্দর ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, ক্যান্ডেল কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে, দেখা যাক জাপানিজ মার্কেট কেমন বিহেভ করে। এসআইবিএল এর কথা বলতে চাই, গতকাল কিন্তু সুন্দর মুভিং এভারেজ 20 থেকে বাউন্স ব্যাক সিনারিও রিটেস্ট যেটাই বলে এসেছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না। সো এখানে যদি কেউ বাই ট্রাই করে থাকেন, আমার কাছে মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্সিট প্ল্যান করে ফেলা উচিত। সোনালী পেপার নিয়ে বলতে চাই, সোনালী পেপার যখন এই মুভি এভারেজ গুলোকে উপর থেকে ক্রসিং দিয়ে নিচে চলে আসছে, এই সময়টাই কিন্তু আমরা একবার ডিসাইসিভ হয়েছি যে ও কিন্তু আপ ট্রেন্ডি প্রবণতা থেকে ডাউন ট্রেন্ডে চলে আসতেছে। আমরা জানি যে একটা স্টক এর গ্রাফ যখন মুভিং এভারেজ গুলোকে উপর থেকে ক্রসিং দিয়ে নিচে চলে আসে, তো তার ডাউন ট্রেন্ড যে শুরু হবে তার একটা ইন্ডিকেশন পাওয়া যায়। তারপর থেকেই দেখেন অল থ্রু ও কিন্তু এই ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। ইনফ্যাক্ট এই মুভিং এভারেজ নিচ দিয়েই কন্টিনিউ করতেছে। তারপর থেকে কিন্তু একবারের জন্য সিগনিফিক্যান্ট ওয়েতে এই মুভিং এভারেজ 50টাকে ক্রস করে উপরে যেতে পারে। সো অ্যাজ এ হোল এই সময়টাকে আমরা ডাউন ট্রেন্ড বলতে পারি। এখন ডাউন ট্রেন্ডের মধ্যে কি আপনার ইনকাম জেনারেট করার ওয়ে নাই কিংবা ট্রেড প্ল্যান করার ওয়ে নাই? ডেফিনেটলি আছে। এখন ওয়েগুলা কোথায়? একটা ওয়ে হতে পারে এই জায়গাটা। সো ইনকাম জেনারেট করতে চাইলে প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ওর কারেকশনটা যে শেষ হয়েছে, সো এইরকম একটা ইন্ডিকেশন আপনার লাগবে। সো আপনি সেইখানে গিয়ে ট্রেড প্ল্যান করতে পারেন। এরকম ইন্ডিকেশন যদি না পান, আপনি যেখানেই কিনেন না কেন তারপরের দিন দেখবেন তার চেয়েও বেশি কারেকশন হয়ে যাচ্ছে। সো এই ডাউন সুইং এর ক্ষেত্রে আমরা এই দিন একটা পেয়েছিলাম ভালো ট্রেড প্ল্যান করার জায়গা। আপনি যদি এই ক্যান্ডেলও ট্রেড প্ল্যান করেন, আমি সবসময় যেটা বলি যে বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল যদি ভালো না আসে, এই আপসুইংটা কিন্তু ফ্রুটফুল হয় না। সো আপনি যদি ক্যান্ডেলের ধারণা না থাকে, তাহলে আপনি কিন্তু এইখানে প্রাইসটা দেখবেন যে প্রাইসটা কিন্তু ঠিকই বেড়েছে, কিন্তু ক্যান্ডেলের ফ্লো কিন্তু ভালো না, তারপরে কিন্তু ঠিকই কারেকশনের রিফ্লেকশনের মধ্যে আছে। সো আপনি যদি প্রপারলি এক্সিট না নেন তাহলে কিন্তু অনেক নিচে চলে আসবেন। সেকেন্ড কবে ট্রেড প্ল্যান করার স্কোপ ছিল? আমি বলবো যে এইখানে একটা হাফ পার্টেড ওয়েতে ট্রেড প্ল্যান করার স্কোপ ছিল, আবার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক করার সিনারিও ছিল। যদিও এই ধরনের ক্যান্ডেলে আমি ট্রেড প্ল্যান নিজে পার্সোনালি করি না, এখানেও কিন্তু ছোট একটা প্রফিটের জায়গা হয়েছে এবং ছবির মতো মুভিং এভারেজ থেকে সেল সিনারিও টাইপ ক্যান্ডেল আসছে এবং রেজিস্ট্যান্স পে আবার নিচে চলে আসছে। সো তারপরে আসলে কবে ছিল? তারপরে প্রত্যেকটাই বাউন্স ব্যাকেই ছিল, কিন্তু যেহেতু মুভিং এভারেজের কাছাকাছি ছিল, সেই বাউন্স ব্যাকটাকে আমি খুব একটা শক্ত বাউন্স ব্যাক বলতে চাই না, কিন্তু প্রত্যেকটা বাউন্স ব্যাকেই দেখেন আপনি তারপরের দিনে ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো আসে নাই, সো আপনি কিন্তু কেনা দামের আশেপাশে এক্সিট প্ল্যানটা করে ফেলতে পারতেন। কারণ এই যে বড় ডাউন সুইংটা চলতেছে, তো এই ডাউন সুইং এর মধ্যে আসলে আমার দৃষ্টিতে প্রপার কোনো বাই সিনারিও ছিল না, ট্রেড প্ল্যান করার জায়গা ছিল না, কারণ এইটুকুর মধ্যে কখনোই আসলে প্রপার রিটেস্ট ছিল না। একটা স্টক যখন প্রপার কারেকশনে চলতে থাকে তার রিটেস্ট সিনারিও লাগে। তো রিটেস্ট সিনারিও কোনটা? আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আবার ডাউন সুইং এ আসছে, সো এই অংশটাকে যদি একটু বড় করে দেখাতে চাই, সো এইটাও কিন্তু প্রপার একটা
বাই করার জায়গা ছিল, কারণ এই ডাউন সুইং এ ওর ফ্লোটা যে একটু বন্ধ হয়েছে এবং উপরের দিকে যেতে পারে তার রিফ্লেকশন কিন্তু আমরা পেয়েছি। তো আমি ইচ্ছা করে কিন্তু চার্টের মধ্যে ভলিউম নিয়ে আসিনি, কারণ আপনার ভলিউম দেখে হাবি যাবে অনেক কিছু চিন্তা করবেন, এইটা হয়েছে ওইটা হয়েছে, এই ভলিউম দিয়ে এত কিছু চিন্তা করতে হয় আপনি যদি ট্রেডিংটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, ভলিউম অনেক পরের চেক লিস্ট। আপনি ক্যান্ডেলস্টিকের ফ্লো গুলো যদি ঠিক মতো বুঝতে পারেন, চার্টের ফ্লো বুঝতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু প্ল্যান করা সহজ। ভলিউম আসলেই আপনার কাছে উল্টা আরো কনফিউজিং হয়ে যাবে যদি আপনি প্রপার ভলিউমের সিগনিফিকেন্স গুলা, ক্যারেক্টারিস্টিক্স গুলা না জানেন। তো এখান থেকেও দেখেন ছোট আপসুইং হয়েছে, আর এটা তো মুখস্থ কথা, আমরা জানি যে ডাউন ট্রেন্ডের আপসুইং গুলো ছোট হয়, প্রপার মুভিং এভারেজ থেকে সেল সিগন্যাল পাওয়া গেছে, রেজিস্ট্যান্স পাওয়া গেছে। তারপরে আমরা যে বাউন্স ব্যাকটা পেয়েছি, যে এখানে দেখেন এই ছোট্ট কারেকশনের পরে আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিগন্যাল পাওয়া গেছে, এবং এই আপসুইং এর ক্ষেত্রে প্রথমবার কিন্তু এখানে সেল সিগন্যাল পাওয়া গেছে, তার আগে কিন্তু একবারের জন্য সেল সিগন্যাল আসে না। এইটুকু কিন্তু খুবই সুন্দর প্রফিট একটা জায়গা ছিল। এখন যদি আমি শুধুমাত্র এই যে এইটুকের ক্ষেত্রে বলি, যে এইটুকের ক্ষেত্রে এই যে আপসুইং দেন কারেকশন আবার আপসুইং, এইটুকুকে কিন্তু আমি ট্রেন্ডি সিনারিও বলতে পারি এই ডাউন সুইং এর ক্ষেত্রে। কিন্তু অ্যাজ এ হোল ও কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে, কারণ এখনো প্রাইসটা মুভিং এভারেজ 50 টাকা ক্রস করে যেতে পারে না। তো তারপরে দেখেন প্রপার কারেকশনে চলে আসছে। তো আমার কাছে মনে হয় আমি আজকের দিনে ইন্ডেক্সের এই কারেকশনের দিনেও সোনালী পেপারের মধ্যে আবার ট্রেড প্ল্যান করার জায়গায় এসছে, ক্যান্ডেল ওয়াইজ যদি চিন্তা করি। কারণ এটাকেও যদি একটা বাউন্স ব্যাক বলে রিসেন্ট টাইমস, তারপরের দিনের রিফ্লেকশন ভালো হয় নাই, কারেকশনে আসছে। এই ক্যান্ডেলটাকে আমি এই টোটাল সিনারিও যেটা আছে এইটার একটা রিটেস্ট বলতে চাচ্ছি। তো এই ক্যান্ডেলটা বাউন্স ব্যাক হিসেবে আমার খুবই পছন্দ টাইপ ক্যান্ডেল। এটা যে কোনো জায়গায়, খালি একবারে সুইং এর টপে না আসলেই হয়েছে, যে কোনো জায়গায় আসলেই আমার খুবই পছন্দের ক্যান্ডেল, এখানে ট্রেড প্ল্যান করাই যায়। সো এই সিনারিওর রিটেস্ট যদি এইটা হয়, এটা যদি একটা ট্রেড প্ল্যান করার জায়গা হয়, সেকেন্ড প্রশ্নটা আসে যে আপনার স্টপ লসটা কোথায় হবে। আমি যেটাকে স্টপ লস ধরি, যে বাউন্স ব্যাকের পরের দিনে যদি ভালো ক্যান্ডেল না আসে, ম্যাচিউর ডেতে এক্সিট। আর কনভেনশনাল স্টপ লসের যে কনসেপ্ট আমরা জানি, যে ক্যান্ডেল এন্ডে দিবেন সেই ক্যান্ডেলের নিচে এটা স্টপ লসটা রাখতে পারেন। হিয়ার কামস দ্য মোস্ট ভাইটাল কোয়েশ্চেন, যে আপনি কতটুকু প্রফিটের জন্য এখানে। প্রথম কথা হচ্ছে ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে আপ সুইংটা ছোট হয়। সো সেটা যদি ঠিক মতো অ্যাপ্লিকেবল হয়, তাহলে খুব বেশি হলে কিন্তু এখান থেকে যে পর্যন্ত একটা আপসুইং হতে পারে। কারণ আমি জানি যে মুভিং এভারেজ থেকে ডাউন ট্রেন্ডের স্টক রেজিস্ট্যান্স পায়। সো এখানে যদি একটা সেল সিগন্যাল টাইপ চলে আসে, সো আপনাকে কিন্তু ডেফিনেটলি অ্যালার্ট হয়ে যেতে হবে। সো আপনি কিন্তু এই ডাউন ট্রেন্ড ডিপেন্ড করলে এইটুকু অংশের জন্য ট্রেড প্ল্যানটা সাজাতে পারেন। তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে আমার কাছে আজকে মনে হচ্ছে সোনালী পেপারে প্রপার একটা ট্রেড প্ল্যান করার। টেক্সট কতদিন নিয়ে বলতেছিলাম সেলস সিগন্যাল, তার রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। স্টাইলক্রাফট ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলে, কিন্তু এটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। টমি স্টেক্স ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি দেখছি। টেকনোরা গতদিন তো বলতেছিলাম রেজিস্ট্যান্স পেয়েছে, তার প্রপার রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারে, জায়গাটা ভালো মনে হচ্ছে। মুভিং এভারেজ ঘেসে ঘেসে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন লুকস গুড। ওয়ালটনের কথা বলতে চাই, ক্যান্ডেল উপরে উইক চলে আসছে, যদিও প্রিভিয়াস এই রেজিস্ট্যান্সের জায়গাটা ব্রেক করতে পেরেছিল। আজকের সিনারিও খুব একটা ভালো না। ওয়াটার কেমিক্যালের মধ্যেও সেম রিফ্লেকশন, ক্যান্ডেল উপরে উইক, ভলিউমটা অনইউজুয়াল হয়ে গেছে। পরিশেষে একটা বিষয় একটু দেখাতে চাই, যে যারা ট্রেডিংটা প্র্যাকটিস করে, ট্রেডিংটা শিখতে চায়, তো তাদের কাছে কিন্তু পার্টিকুলার পছন্দের কোনো স্টক থাকে না। আর যারা চার্ট দেখে, ক্যান্ডেলস্টিক দেখে ডিসিশনগুলো নিতে পছন্দ করেন, তাদের কাছে তো আসলে আরো থাকে না। প্রতিটা স্টকই কিন্তু তাদের কাছে পছন্দের স্টক। তারা একটা জিনিসই দেখে, যেখানে ট্রেড প্ল্যান করার জায়গা আছে। ট্রেড প্ল্যান করার জায়গা আছে, তারা সেই ট্রেডগুলোতে অ্যাক্টিভ হয় এবং এক্সপেরিয়েন্সটা নিতে চায় যে ট্রেডটা কেমন হতে পারে। ফর এক্সাম্পল, আমরা দুইটা স্টক এখানে নিয়েছি, সোনালী পেপার আর ইউনাইটেড পাওয়ার জেনারেশন। সো দুইটার মধ্যেই দেখেন ক্যান্ডেলস্টিক অনুযায়ী কিন্তু একই ধরনের ফ্লো, একই ধরনের ক্যান্ডেল। সো এই ক্ষেত্রে কিন্তু যারা ট্রেডিংটা শিখতে চায়, তারা ট্রেড প্রায়োরিটাইজ করে। তারা চাইলে দুইটা ট্রেডই কিন্তু নেয় ট্রেড এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য, অথবা এই দুটার মধ্যে ট্রেড প্রায়োরিটাইজ করে যে কোনটা ট্রেড নিবে। ফর এক্সাম্পল, এই ধরনের ক্যান্ডেল আমরা সোনালী পেপারের এখানেও পেয়েছি। সো এখান থেকেও ছোট হলে একটা আপসুইং হয়ে থাকে, প্রফিটের জায়গা হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই ক্যান্ডেলটাও কিন্তু বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। সো সে চাইলে কিন্তু এইখানেও ফুল কোয়ান্টিটি এঙ্গেজ করতে পারে, অথবা এইখানে বেশি কোয়ান্টিটি এঙ্গেজ করে এইখানে কম কোয়ান্টিটি এঙ্গেজ করতে পারে। কারণ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কিন্তু খুব একটা ভালো করতেছে না। কারণ সেক্টরাল মুভমেন্টের কথা যদি বলি, তাহলে কিন্তু
এইটার মধ্যে একটু হলেও নেগেটিভিটি প্রকাশ পায়। সোনালী পেপারের কথা যদি বলি, পেপার প্রসেসিংও কিন্তু লোপেডের মধ্যে ভালো করার একটা ইন্টেনশন, স্ক্যান্ডাল ওয়াইজ খুব একটা খারাপ আসে নাই। তো সেইভাবে চিন্তা করলে কিন্তু সোনালী পেপারটাকেই হয়তো ট্রেড প্ল্যানিং এর ক্ষেত্রে কিংবা ট্রেড প্রায়োরিটাইজ করার ক্ষেত্রে এগিয়ে রাখা যাবে। সো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে দুইটা স্টকের কথা বললাম, এটা আপকামিং ডেজ কেমন বিহেভ করে। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সটা আবার একটু দেখতে চাই, ইন্ডেক্সের ফ্লো আসলে ভালো না। ইন্ডেক্স যখন কারেকশনের ফ্লোতে থাকে, যে স্টক যেখানেই থাকে সেখান থেকেই কিন্তু কারেকশনের ফ্লোর সাথে রিফ্লেক্টেড হয়, গুটি কয়েক স্টক ছাড়া। সো আপকামিং ডেজ, সো যে সকল স্টক এই কারেকশনের ফ্লোর সাথে রিফ্লেক্টেড হচ্ছে, সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে ভাবলে অবশ্যই সেই স্টকগুলোর মধ্যে না থাকা উচিত, কিংবা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্সিট প্ল্যান করে ফেলা উচিত। সো আপকামিং ডেজ এই কারেকশনের ধারাবাহিকতা থেকে বের হয়ে পজিটিভ ধারায় ফিরবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.